জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি তৌহিদুল তারেক। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। বুধবার কক্সবাজারে সন্ধ্যা 6টা 25 মিনিটে রমজানের চাঁদ দেখা যায়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামী ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। 17 মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। ক্যালেন্ডার অনুযায়ী হিজরি সনের মাস 29 অথবা 30 দিনের হয়ে থাকে, যা সম্পূর্ণভাবে চাঁদ দেখার উপর নির্ভরশীল। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে। এমত অবস্থায় আগামী 6 ফাল্গুন 1432 বঙ্গাব্দ 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে 1447 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বৃহস্পতিবার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী 26 মার্চ পর্যন্ত চলবে এই ছুটি। বুধবার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর ও জাতীয় দিবস উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত মোট 36 দিন বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো। রমজানের মাঝেই 25 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, যা চলবে 15 মার্চ পর্যন্ত। এছাড়া বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। বুধবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরীর সভাকক্ষে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা। একই সঙ্গে বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক এখনও স্টল বরাদ্দ নেননি, তারা কাল বিকেল 3টার মধ্যে আবেদন করতে পারবেন এবং সন্ধ্যা 6টায় স্টল বরাদ্দ করা হবে। সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়াম, সংস্কৃতি সচিব মোহাম্মদ মফিদুর রহমান এবং প্রকাশকদের প্রতিনিধি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তারেক রহমান। বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার। সাফ জানালেন, রাজনৈতিক প্রভাব নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। রমজানে দ্রব্যমূল্য যাতে নাগালের বাইরে না যায় সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছও লাগান তিনি। স্বাক্ষর করেন স্মারক বইতে। শপথ নেওয়ার পরদিনই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টার দিকে শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরও একবার বীর শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। একটি নিম গাছও রোপণ করেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে।
শ্রদ্ধা নিবেদন শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর সরকার। এ সময় তিনি আরও বলেন, ৭১ ও ২৪কে মেলালে চলবে না, ৭১-এর চেতনাকে সমুন্নত রাখার তাগিদ জানান তিনি। রাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নবনিযুক্ত মন্ত্রীরা। এগুলো আমাদের ফাউন্ডেশনাল ভ্যালু আর কি, আমাদের দেশের যে ফাউন্ডেশনাল ভ্যালুর মধ্যে এটা একটা ভ্যালু আজকে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা সবাই সহযোগিতা কামনা করছি, ইনশাল্লাহ সুন্দরভাবে যেন আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে পারি। দেশটা সবার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেটা আপনারা চিন্তাও করতে পারতেছেন আল্লাহর রহমতে। যে স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা। বুধবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে প্রয়াত মা বাবার প্রতি সম্মান জানান তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা। এরপর সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা শেষে নতুন মন্ত্রিসভার সদস্যরা বলেন, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি, তাই দায়িত্ব কঠিন হবে, তবে জনগণের আমানত যথাযথভাবে রক্ষা করবে নতুন সরকার। আমার বিশ্বাস যে আমরা এই কঠিন দায়িত্বটুকু যারা তারেক রহমানের নেতৃত্বে সুন্দরভাবে পরিচালনা করার দরকার, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা মনে করছি এই ক্যাবিনেটের অনেক দায়িত্ব আছে, কিছু চ্যালেঞ্জও আছে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা আমাদের অঙ্গীকার। পর্যায়ক্রমে যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা আমরা দেশবাসীকে দেব বলে বিশ্বাস রাখি। আমাদের অনেক প্ল্যান আছে, আপনারা সব কিছু পাবেন, সব আপনি আশ্বস্ত থাকেন যে বিগত দিনের মতো হচ্ছে না। নতুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে প্রথম বৈঠকেই জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে ১৮০ দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে সরকার। বুধবার বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। সভা শেষে মন্ত্রিপরিষদের সদস্যরা জানান, প্রত্যেকটা মন্ত্রণালয় যাতে জনগণের স্বার্থ নিয়ে কাজ করে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছেন তারা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, সেগুলো কিভাবে ইমিডিয়েটলি আসলে কিছু দৃশ্যমান কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়েও তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আলোচনা করেছেন। আমাদের সকলকেই পরামর্শ দিয়েছেন সরকারের পক্ষ থেকে। আমাদের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহযোগিতা রাখা এবং বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা। আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি, সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখা। দিজ আর দি প্রায়োরিটিস। আর অন্যান্য যেগুলো বিস্তারিত আলোচনা, সেটা অফিসিয়াল ব্যাপার। দেশের মানুষের পাহাড় সমান প্রত্যাশা রয়েছে, সেগুলো পূরণ করতে বিএনপি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। বুধবার সচিবালয়ে তাদের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন। এ সময় তারা আরও বলেন, দেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার বিশ্বমানের করতে কাজ করে যাবে, কোনো ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা দেশে থাকবে না। বলেন, দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থারও উন্নয়ন করা হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে।
আমাদের কম্পিট করতে হবে অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন ক্ষমতায়ন হয়েছে, আর একদিকে নতুন নতুন অনেক এমন জটিলতা তৈরি হয়েছে যা প্রযুক্তি দিয়েই সমাধান করতে হবে। দুর্নীতি যে এই যে পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাজনীতি হয়েছে, এই কারণে রেগুলেশন আরও বেশি হয়েছে। কারণ যত বেশি রেগুলেটেড হবে অত দুর্নীতির সুযোগ থাকে, এই জন্য ডিরেগুলেশন করতে হবে। আইন শৃঙ্খলা যতটুকু খারাপ ছিল এটাকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে। এটা আপনার আমাদের পলিটিক্যালি আপনাকে জানাতে পারে, আমাদের গভর্নমেন্টের আলোচনার পরে জানাবো আপনাদেরকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতি নিয়েই কাজ করবে বাংলাদেশ। 80 দিনের পররাষ্ট্র নীতি হবে বাংলাদেশ ফার্স্ট। নিজ মন্ত্রণালয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আগে পদত্যাগ চাইলেও সময়ের সাথে পরিস্থিতি বদলায়। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে সবার সাথে ভালো সম্পর্ক রাখবো এবং আমাদের ফরেন পলিসি ফর এ চেঞ্জ আফটার 17 ইয়ার্স, এটা আমাদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আমাদের ফরেন পলিসি, সেদিকে আমরা এগোতে চাই। মানে আমাদের ফরেন পলিসি ওয়াজ নট অনলি পজিটিভ, ইট ওয়াজ অলসো এক্সপ্যান্ডিং, ভেরি বোল্ড। আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই। আমি মনে করি বাংলাদেশ ডাজ নট প্লে অ্যাকর্ডিং টু ইটস ওয়েট। উইল হ্যাভ টু ডু দ্যাট. All you will see is a very responsible and bold foreign policy anchored in those principles that I have mentioned. ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে নতুন সরকারের আমলে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরকারের যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের এমন কথা বলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। আমাদের যে নির্বাচন ইশতেহার রয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে। সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। শতভাগ আমি চেষ্টা করব ইনশাল্লাহ এটাকে মুক্ত করার জন্য। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রস্তাবিত সব সংস্কার বাস্তবায়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মিরপুরে নিজ নির্বাচনী এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা মানেই জুলাই আন্দোলনের চেতনাকে অবমাননা করা। তার ভাষায়, জুলাইয়ের ঘটনা প্রবাহের কারণেই নির্বাচন সম্ভব হয়েছে এবং নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, এই পরিচ্ছন্নতা কর্মসূচি লোক দেখানো নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী উদ্যোগের সূচনা। প্রতিদিন ফজরের নামাজের পর দলের স্থানীয় নেতাকর্মীরা 1 ঘন্টা করে সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করবেন। শুধু রাস্তা বা শহরের ময়লাই নয়, সংস্কারের মাধ্যমে মানুষের মনের ময়লাও দূর করার কথা বলেন জামায়াত আমির। ঢাকায় অবস্থান করলে নিজেও নিয়মিত এ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান তিনি। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে, দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে। সাভার ও আশুলিয়াকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরীতে রূপ দিতে মাঠে নেমেছে ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি সাভার ও আশুলিয়ার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেন। এ সময় পুরো এলাকা নতুন রূপ পেতে শুরু করে। সালাউদ্দিন বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করতেই এই উদ্যোগ। এর মাধ্যমে ক্লিন ও গ্রিন সাভার গড়ে তোলার কথা বলেন তিনি। রমজান উপলক্ষে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে জিনিসপত্রের দাম।
রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে এমন চিত্র, যেখানে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত, কাঁচামরিচের কেজি ১৬০ থেকে ১৭০ টাকা। এছাড়া শসা ও বেগুনের দামও চড়া। খেজুর মান ভেদে কেজি প্রতি ৪০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে বাজারে সরবরাহ পর্যাপ্ত মজুদ থাকার পরও রোজার শুরুর আগেই দাম কিছুটা বাড়তি থাকে বলেছেন বিক্রেতারা। বাজারের দাম কমানোর জন্য কোনো চেষ্টাই করেনি অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগও করছে তারা। তবে নতুন সরকারের কাছে বাজার সিন্ডিকেটের লাগাম টানার অনুরোধ ক্রেতাদের। কালকে 40 টাকা আলি, আজকে হচ্ছে 80 টাকা 100 টাকা আলি। গতকালকে শসা কিনছি, এর আগে 80 টাকা, আজকে তা দেখতে আছি যে 160 টাকা কেজি, যার কারণে কিনতেই পারলাম না। এখন রোজা আসছে, স্বাভাবিকভাবে একটু দাম হবেই। এই জিনিসপত্রের দামটা এত বেশি, মানুষের ক্রয় ক্ষমতার খুব বাইরে চলে গেছে। আমরা প্রত্যাশা করব এখন নতুন বাংলাদেশে আমরা হয়তো আগামী বাংলাদেশকে যেভাবে দেখতে চাই সেটা যেন হয়। ছোলা, খেজুর, চিনি পর্যাপ্ত পরিমাণ আছে, সে দাম হয়তো বেশি বাড়ে না। তবে এখন তো শেষ মুহূর্তে সবার চাহিদা বেশি, 2 কেজি জায়গায় 5 কেজি, 5 কেজি, 10 কেজি, ওই হিসেবে একটু সামান্য একটু দাম বাড়ে, সর্বক্ষেত্রে সবসময় এরকমই হয়। রোজার আগে আরও বেড়েছে ইফতার ও সালাদ সামগ্রীর দাম। লেবু, শসা, বেগুন সহ খেজুর ও ফলের দাম চলে গেছে ক্রেতার নাগালের বাইরে। বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। চট্টগ্রাম নগরীর কাঁচা বাজারে শসা, লেবু, কাঁচামরিচ ও বেগুনের দাম চড়েছে সবচেয়ে বেশি। 60 টাকা দরের শসা সপ্তাহ ব্যবধানে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। দ্বিগুণ বেড়ে প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে 30 টাকায়। 80 টাকা কেজি দরের কাঁচামরিচের দাম 1 লাফে 170 টাকা। সিলেটের বাজারেও বাড়তে শুরু করেছে সবজি ও বিভিন্ন নিত্য পণ্যের দাম। লেবুর দাম হালি প্রতি 40 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 160 টাকা দরে। 15 টাকা বেড়ে খুচরা বাজারে 70 টাকা বিক্রি হচ্ছে শসা। কিশোরগঞ্জেও বেড়েছে ছোলা, ডাল, বেগুন, লেবু, খেজুর সহ বিভিন্ন পণ্যের দাম। ময়মনসিংহের নতুন বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত এ সময় নানা অনিয়মের দায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। লেবু, কাঁচামরিচ আর বেগুন এগুলো ছড়া মূল্য। আমরা নাহলে 5-10 টাকা এতটুকু লাভ করতে পারি, তাতে তার বেশি লাভ করতে পারি না। বাজারে কিন্তু মালের কোনো ঘাটতি নাই। এটা আমরা যারা করি, আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি বাজার করি, তো আমি বুঝি। মানে এটা লোক দিন দিন ডাকাতি করার মতো একটা বিষয়। ওনাদেরকে সতর্ক করা হয়েছে, ওনারা আমাদের অবজারভেশনের মধ্যেই থাকবে। নতুন সরকারের কাছে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করা 4টি সংগঠন। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় ন্যায্য মূল্যে সার নিশ্চিত করা ও বিপণন ব্যবস্থার অরাজকতা ভাঙার দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা ও ক্যাব সহ কয়েকটি সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। রমজানের জন্য পর্যাপ্ত আমদানির কথা বলা হয়েছে এবং যেটা এলসি খোলা হয়েছে পর্যাপ্ত আমদানিও হয়েছে, অথচ 3-4 দিন ধরে খেজুরের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। বড় 5টা আমদানিকারক যারা 70 থেকে 80% আমদানি করে, তাদের গোডাউনে যে খেজুরগুলো মজুদ করে তারা সাপ্লাই চেনকে সীমিত করে বাজারটাকে অস্থির করে দেওয়া হচ্ছে। সেখানে আমরা দেখতে চাই এই সরকারের কাছে যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এটি একটি কঠিন আইন এবং মজুদদারের বিরুদ্ধে সেই আইন করা হয়েছিল, আমরা সেই আইনের প্রয়োগ দেখতে চাই। চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ তারিখ না লেখায় ও বিএসটিআই এর লোগো না থাকায় ভোক্তা অধিকারের অভিযানে একটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বাদুরতলা, বড়বাজার ও নিচের বাজার এলাকায় তদারকিমূলক এই অভিযান পরিচালিত হয়। এ সময় উৎপাদিত ভুসির বস্তায় মেয়াদ উত্তীর্ণ তারিখ না লেখায় ও বিএসটিআই এর লোগো যথাযথভাবে ব্যবহার না করায় হাসান ফ্লাওয়ার মিলের মালিক জেসমিন আরাকে 30,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া রমজান উপলক্ষে বড় বাজার ও ফলের দোকান, শিশু খাদ্য, খেজুর ও নিত্যপণ্যের দোকান তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা হালনাগাদ, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয় বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। রমজানে ভোগ্য পণ্যের দাম ক্রেতাদের নাগালে রাখতে হিলিতে পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়ে 2 দোকানিকে 5,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে হিলি বাজারে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
অশোক বিক্রম চাকমা। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রমজান মাস আসলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ভোগ্য পণ্যের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেয়। সিন্ডিকেট করে কেউ যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য হিলি বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা সহ কিছু অসঙ্গতির অভিযোগ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে 5,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। রমাদান উপলক্ষে প্রবাসী আয় বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিটেন্স প্রেরকদের জন্য ডিজিটাল র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে, যেখানে প্রতি ব্যাংকিং ডে রবি থেকে বৃহস্পতিবার একজন করে বিজয়ী পাবেন একটি করে মোটরসাইকেল। পাশাপাশি রেমিটেন্স গ্রাহকদের জন্য থাকছে কমন গিফট হিসেবে চাবির রিং। 19 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ 2026 পর্যন্ত চলবে এই রেমিটেন্স উৎসব। মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়া মানি ট্রান্সফারের ভারত ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এমিল রোবান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রবাসীদের পাঠানো বৈধ রেমিটেন্সকে উৎসাহিত করা এবং গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতেই এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নির্বাহীদের পাশাপাশি দেশব্যাপী জোন ও শাখা কর্মকর্তারা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার পরবর্তী জেরা আগামী সোমবার। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। এর আগে গত 9 ফেব্রুয়ারি তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরে আজ তার জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। গত 8 ফেব্রুয়ারি শুরু হওয়া জবানবন্দিতে জিয়াউল আহসান সহ আওয়ামী লীগের আমলে ডিজিএফআই ও র্যাবের গুম খুনের সংস্কৃতি তুলে ধরেন তিনি। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষ হয়েছে। এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে 25 ফেব্রুয়ারি। এদিকে জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদেরের মামলায় প্রয়াত শরীফ ওসমান হাদির লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। জিয়াউল আহসান সাহেবের মামলায় আরেকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অব্যাহত আছে। সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভূঁইয়া, তিনি তার অসমাপ্ত সাক্ষ্য প্রদান করছেন। তার জেরা হচ্ছে আগামী 25শে ফেব্রুয়ারি আসামি সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে মামলার সেটার প্রথম সাক্ষ্য অনুষ্ঠিত হবে। ইন দ্য মিন টাইম আজকে আরেকটি মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সেই সাক্ষ্য গ্রহণটা অব্যাহত থাকবে। বিশেষ করে ট্রাইব্যুনাল 1-এ যে 3টি মামলার গুম রিলেটেড 3টি মামলার সাক্ষ্য গ্রহণ যেটা চলমান আছে সেগুলোকে অব্যাহত রাখার স্বার্থে অন্য যে মামলাগুলোর সাক্ষ্য গ্রহণ শুরু হবার কথা সেগুলো আমরা কয়েকটা দিন পিছিয়ে নিচ্ছি। 575 কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ছেলে শাফিয়া সোবহান সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি আরও বলেন, আসামিরা পরস্পর যোগসাজশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে। মোট 1325 কোটি টাকার লোন অনুমোদনপূর্বক বিতরণকৃত ফান্ডেড ঋণের 575 কোটি টাকা পরিশোধ না করে উক্ত টাকা আত্মসাৎ, বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর এবং অনলাইন ক্লিয়ারিংয়ের মাধ্যমে জমাপূর্বক উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন বিল সমন্বয়, সিসি হাইপো এবং ওডি ঋণ সমন্বয়, নগদ উত্তোলন এবং ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে বেতন ভাতা পরিশোধপূর্বক স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। পাবনায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে জেলার আটঘরিয়া উপজেলার হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কামরুল ইসলাম দীর্ঘদিন মাদকাসক্ত। ঘটনার দিন নেশার টাকা চেয়ে বাবার সঙ্গে তার বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা লোকমান হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ময়মনসিংহের ফুলপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩ জন। নিহতদের মধ্যে রয়েছেন ট্রাকের চালক, বাসের চালক এবং এক পথচারী। এই ঘটনায় অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল 11:15টার দিকে ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার বালিয়ামোড় এলাকায় কাকুলি রাইস মিলের সামনে দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার সময় সড়ক পারাপারের সময় এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়। আহতদের উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর সড়কে তীব্র যানজট সৃষ্টি হলেও সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত পথচারীর পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত কার্যক্রম চলছে। পাবনা জেলায় দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সকালে আটঘরিয়া ও সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আটঘরিয়ার একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক চালক ঘটনাস্থলে নিহত হন। অন্যদিকে পাবনা সদরের চকজয়নপুর এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় আরেকজন নিহত হন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হন। এসব দুর্ঘটনায় আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। পরমাণু চুক্তির মূল নীতিগুলোতে একমত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফার বৈঠক শেষে কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দাবি করেন তেহরান পরমাণু অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করছে না। এদিকে কূটনৈতিক আলোচনা কিংবা ভিন্ন কোনো পন্থায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে পৌঁছাতে চায় বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের দেয়া কিছু সীমারেখা মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। যদিও বৈঠক ভালো হয়েছে বলে ভ্যান্স ইঙ্গিত দেন। এটি এগিয়ে নিতে তৃতীয় দফার বৈঠকে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। তবে আলোচনার মাঝেও অব্যাহত সম্ভাব্য যুদ্ধের শঙ্কা। গেল একদিনে মধ্যপ্রাচ্যে নতুন করে আরও 50টিরও বেশি যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটন জোর করে তেহরানের ইসলামী শাসনতন্ত্রের পতন ঘটাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অসুস্থতাকে কেন্দ্র করে আইন প্রণেতাদের অবস্থান ধর্মঘট গড়িয়েছে 6ষ্ঠ দিনে। বুধবারও রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট হাউসের বাইরে ধর্মঘটে বসেন ইমরানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইয়ের নেতারা। সাথে ছিল জোটে শরিক আরও কিছু দল। ইমরানকে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে দেখা করতে দেওয়ার দাবি জানান নেতারা। কারাবন্দী ইমরান ডান চোখের 85% দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে খবর প্রকাশের পর 13 ফেব্রুয়ারি থেকে চলছে ধর্মঘট। বিভিন্ন শহরে আন্দোলন করছেন ইমরান সমর্থকরা। -50°C তাপমাত্রার মধ্যে সামরিক মহড়ার প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে কানাডার সশস্ত্র বাহিনী। মঙ্গলবার আর্কটিকের তীব্র শীত উপেক্ষা করে প্রশিক্ষণ নিতে দেখা যায় তাদের। অপারেশন নানুক নামের ওই অভিযানের অংশ হিসেবে পুরো বরফ ভেদ করে সেনারা। মূলত শীতল পানিতে ডুব দেওয়ার প্রস্তুতি হিসেবে এ অভিযান। আর্কটিকে নিজেদের অঞ্চল রক্ষার সক্ষমতা পরীক্ষায় প্রতি বছর এ প্রশিক্ষণ দেয় কানাডার সেনাবাহিনী। এতে সহযোগিতা করে স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলোও। চরম ভাবাপন্ন প্রকৃতিতে সাহায্য করে সেনাদের টিকে থাকতে। চলতি বছর গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের প্রেক্ষিতে আর্কটিক অঞ্চল নিয়ে সৃষ্ট ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই চলছে এই মহড়া। সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে। কুখ্যাত সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মেয়ে তিনি। বর্তমান প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোসের সঙ্গে দ্বন্দ্ব তীব্র রূপ নেয় বুধবার পরবর্তী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন সারা। দুর্নীতির অভিযোগে একাধিক অভিশংসন প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে। যদিও মার্কোসের বিরুদ্ধে দুর্নীতির পাল্টা অভিযোগ করেন সারা। তার বাবার বিরুদ্ধেও নেদারল্যান্ডসের
হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে শুনানি চলছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে। 2016 থেকে 2022 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন কঠোর মাদক বিরোধী অভিযানের নামে বর্বরতার অভিযোগ রদ্রিগো দুতের্তের বিরুদ্ধে। হঠাৎ গোলযোগের মুখে টেক জায়ান্ট গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। যদিও দ্রুতই সমস্যা সমাধানের কথা জানায় ইউটিউব কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার এই সংকট দেখা দেয়। শুধু যুক্তরাষ্ট্রেই ঢুকতে পারছিলেন না 3.25 লাখ ব্যবহারকারী। তথ্য অনলাইন সংযোগ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টের ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে এ সংখ্যাটি জানানো হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। মূলত প্ল্যাটফর্মের রিকমেন্ডেশন সিস্টেমে ত্রুটির কারণে ভিডিও দেখতে পারছিলেন না গ্রাহকরা, জানায় ইউটিউব। চীনা নববর্ষের উৎসব শুরু হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে। শহরের একটি চীনা মার্কেটে ঐতিহ্যবাহী লায়ন ডান্সের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। অস্ট্রেলিয়ায় একটি দোকানে ডাকাতির সময় দুর্ঘটনাবশত নিজ দেহেই আগুন দিল এক ব্যক্তি। মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের এই ঘটনার ভিডিও প্রকাশ করে পুলিশ। যদিও ঘটনা এক সপ্তাহ আগের। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, সহযোগীকে নিয়ে ডাকাতির চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। সরে যাওয়ার সময় ফুটপাথে হঠাৎ আগুন জ্বলে উঠলে একজনের দেহে আগুন লাগে। নেভানোর চেষ্টা করতেই একটি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা নিয়ে যায় দোকানের নগদ অর্থ। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়। এ ঘটনায় তদন্ত চলছে। এবার খেলাধুলা সংবাদ। চলমান টি-20 বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তবে সুখবর হচ্ছে আইসিসির নিয়ম অনুযায়ী 2026 বিশ্বকাপের সুপার 8-এ ওঠা 8 দল, স্বাগতিক 2 দল এবং র্যাঙ্কিংয়ের সেরা কয়েকটি দল সরাসরি সুযোগ পাবে। নিউজিল্যান্ড স্বাগতিক হওয়ায় র্যাঙ্কিং থেকে সুযোগ মিলছে 3 দলের। সেই তালিকায় আছে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আগামী 9 মার্চ পর্যন্ত র্যাঙ্কিং অপরিবর্তিত থাকায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ টিকিট। ফলে 2028 বিশ্বকাপে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। রাজনৈতিক কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলো নিয়ে নতুন করে ভাবছে আইসিসি। ভেন্যু হিসেবে বিবেচনায় আছে অস্ট্রেলিয়ার নাম। ভারতের মাটিতে চলছে টি-20 বিশ্বকাপ, আর রাজনৈতিক কারণে বাংলাদেশ তাতে অংশ নেয়নি। এছাড়া পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলছে শ্রীলঙ্কার মাটিতে। তাই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে 2029 ও 2031 সালে ভারতে নির্ধারিত বড় আসরগুলোর বিকল্প ভেন্যুতে সরিয়ে নেওয়ার বিষয়টি আইসিসির আলোচনায় এসেছে। সম্ভাব্য আয়োজক হিসেবে অস্ট্রেলিয়ার নাম বিবেচনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেও ক্রিকেট প্রশাসকদের ভাবিয়ে তুলেছে। নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতার কারণে ভবিষ্যৎ বিশ্বকাপ সূচি ও আয়োজক নির্ধারণে বড় পরিবর্তন আনতে পারে আইসিসি।
নামিবিয়াকে 102 রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার 8 পর্ব নিশ্চিত করল পাকিস্তান। 58 বলে 100 রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরা ফারহান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক সালমান আলী আগা তার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন ওপেনার সাহিবজাদা ফারহান। আন্তর্জাতিক টি-20তে প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। 58 বলে 11-4 ও 4 ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন ফারহান। শেষ দিকে অধিনায়ক সালমানের 23 বলে 38 ও শাদাব খানের 22 বলে 36 রানের কল্যাণে 199 রানের বড় স্কোর করে পাকিস্তান। বড় স্কোর তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় নামিবিয়া। ওপেনার লরেন স্টিনক্যাম্প 23 ও আলেকজান্ডার বুশিং 20 রান করলেও বাকি ব্যাটাররা 2 অঙ্কের স্কোর গড়তে পারেননি। 102 রানের বড় ব্যবধানে হার মানে নামিবিয়া। পাকিস্তানের হয়ে উসমান তারিক 16 রানে শিকার করে নেন 4 উইকেট আর শাদাব খান 19 রানে নেন 3 উইকেট। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর আগেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলটির তারকা পেসার মাথিসা পাথিরানা। তার মাংসপেশিতে পাওয়া চোটের স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। ধারণা করা হচ্ছে সুস্থ হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। তবে আইপিএল খেলায় আপাতত কোনো শঙ্কা নেই তার। বুধবার দলটির ব্যাটিং পরামর্শক বিক্রম রাঠোর জানান, টুর্নামেন্টের বাকি অংশের জন্য ইতিমধ্যে তাকে আনফিট ঘোষণা করা হয়েছে, যাতে প্রায় অনেকটাই নিশ্চিত হওয়া যায় যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। যদিও তার বিকল্প হিসেবে এখনো কাউকে দলে ডেকে পাঠায়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরে এসেছেন জার্মানির 2014 সালের বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন সাবেক এই জার্মান তারকা। ঢাবির শহীদ মুর্তজা মেডিকেল সেন্টারের একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন এই ফুটবলার। জানা গেছে, তুর্কি সরকারের আওতাধীন সহযোগিতা সংস্থা টিকার একটি প্রকল্পের অংশ হিসেবে ওজিলের বাংলাদেশ সফর বলে জানিয়েছে একটি সূত্র। বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ওজিল। পরে সেখানে ইফতার মাহফিলে অংশ নেবেন সাবেক এই জার্মান তারকা। এরপর রাতেই বাংলাদেশ থেকে নিজ গন্তব্যে উড়াল দেওয়ার কথা রয়েছে। 2009 থেকে 2018 সাল পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে মোট 92 ম্যাচ খেলে 23টি গোল করেন ওজিল। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।